স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা সত্ত্বেও পটুয়াখালীতে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা, অনভিজ্ঞ চালকে বাড়ছে দুর্ঘটনা। কোনো গাড়ির সিঙ্গেল ডাইনে বা ইন্ডিকেটর লাইট, ব্রেক লাইট, ওদের এরম ধরনের কোনো কিছুই নাই, যার জন্য আমাদের দুর্ঘটনা ওগো বাঁচাইতে যে আমাদের দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জে চলছে হাওরের পানির আফাল থেকে বসত ভিটা রক্ষার লড়াই, কচুরিপানা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা। তিরপাল সুপাল দেওয়া যা আছে আমরা যেমনই পারছি এমনই রাখছি। আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু বেরিবান চাই। আমরা চাও বাচ্চা কেমনে টেকায় রাখতাম এটাই আমরা ব্যবস্থা চাই। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি। বৃষ্টিতে চট্টগ্রামে ফের জলাবদ্ধতা। বিস্তারিত। পটুয়াখালীর সড়ক মহাসড়কে লাগামহীনভাবে চলছে 3 চাকার বিভিন্ন যানবাহন। নিয়মনীতি উপেক্ষা করে ব্যাটারি চালিত এসব যান নানা নামে দাপিয়ে বেড়াচ্ছে। অনভিজ্ঞ ও অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে বাড়ছে দুর্ঘটনা। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক সহ জেলার বিভিন্ন মহাসড়কে অবাধে চলাচল করছে অটোরিকশা, নসিমন, করিমন সহ 3 চাকার বাহন। ভারী যানবাহনের গতি ও ওজনের সঙ্গে তাল মেলাতে না পারায় 3 চাকার এই বাহনগুলো প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করছে। এছাড়া এসব বাহনের চালকদের অনেকেই অনভিজ্ঞ, আবার অনেকে অপ্রাপ্তবয়স্ক। ওরা কোনো গাড়ির সিঙ্গেল ডাইনে বা ইন্ডিকেটর লাইট, ব্রেক লাইট, ওদের এরম ধরনের কোনো কিছুই নাই। ফাঁকা পাইয়া পিছনে একটা গাড়ি এলে তখনই এটা হেবিজিবি হয়ে যায়, ডাইনে বাই কোথাও ঢোকা যায় না, কিন্তু যার জন্য আমাদের দুর্ঘটনা ওগো বাঁচাইতে যে আমাদের দুর্ঘটনা ঘটে। রাস্তা চলতে যারা সাইকেল হইতে বা বাস গাড়ির ড্রাইভার হোক, যেই হোক, সবাই একটা নিয়ম জানার দরকার আছে। আসলে মূলত ওই অটোওয়ালারা এই নিয়ম তাদেরকে জানে না। 60-65 টান দেয়, তখন তারা রাস্তা ব্রেক করিয়ে লাই, তখন আমার কিছু করার থাকে, তখন আমরা এমার্জেন্সি ব্রেক করতে গেলে আমাকে এটা দুর্ঘটনা করে। এইখানে সার্জেন্ট পুলিশ যারা ডিউটি করতে আছে, এরা মনে করেন যে যদি এরা কঠোর হয় এগুলো রোডে চলতে পারে না। লোকাল বাস বা অন্যান্য পরিবহনে ত্রুটি থাকলে মামলা হয়, কিন্তু অবৈধ এসব যানবাহনের মামলা হয় না। প্রশাসন এগুলো বন্ধ না করলে মালিক শ্রমিকের স্বার্থে ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি। দুর্ঘটনা কমানোর জন্য অনতিবিলম্বে এই অবৈধ যানগুলো বন্ধ করার জন্য পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। যদি বন্ধ না হয় আগামী দিনে বাস মালিকদের স্বার্থ, 1500 শ্রমিকদের স্বার্থে অন্য কোনো পথের দিকে আমাদের হাঁটতে বাধ্য হব, অথবা আমরা ধর্মঘটের দিকে যেতে বাধ্য হব। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। জব্দ করে আমরা ডাম্পিংও কিছু দিয়ে দিই, যেগুলো অতিরিক্ত নিয়মকানুনের বালাই করে না। আমরা চাই যে রাফ টাইমে দিনের বেলা যেসব সময় বেশি গাড়ি চলে, হাইওয়েতে যাতে গাড়িগুলো না চলে, ভিতরের রাস্তাগুলোতে চলার জন্য তাদেরকে অনুরোধ করব। লাবণী গুহ, দীপ্ত সংবাদ। সুনামগঞ্জে পাহাড়ি ঢল আর বন্যার পর নতুন আতঙ্ক, আফাল বা ঢেউ। এর তাণ্ডবে দিশেহারা বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। অনেকে বাঁশ, বালুর বস্তা ও কচুরিপানা দিয়ে শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা করছেন। কেউ আবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। বিশাল জলরাশির মাঝে ভাসছে গ্রামগুলো, দেখে মনে হয় যেন ছোট ছোট দ্বীপ। এই চিত্র সুনামগঞ্জ হাওরের। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে। পাহাড়ি ঢল আর বন্যার পর নতুন আতঙ্কে রয়েছে হাওরের মানুষজন। স্থানীয়রা এমন দুর্যোগের নাম দিয়েছে আফাল। উত্তাল ঢেউয়ের তাণ্ডবে বসতভিটা, রাস্তাঘাট ও গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষতি হয়। বাতাসের বেগে হাওরের জলরাশিতে তৈরি হওয়া ঢেউয়ে পাড়ের মাটি ক্ষয়ে যায়, সেই সাথে ভেঙে পড়ে কাঁচা ঘরবাড়ি ও বাঁধ, তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। বর্তমানে এই ঢেউ আমরা একবারে গদ্দান নিতেছি। বর্তমানে যে ঢেউ আসে না, ঢেউ আইসা তোমার এই কুল্লা দিয়ে বর্তমানে সুতে আইয়া তোমার বাড়ি ভাঙ্গিয়া মাটি যাইতেছে। ওয়াল এরা মানে আমরা দিতেছি, কিন্তু ওয়াল টিকে না। ফাঁক উঠলে পরে মাটিরে কোনটি লান কাটতে নেগা, কাটতে নিলে পরে বাড়ি ঘর আপনার ওয়াল চাল সব বাইবার ডাব্বা ফুরে জায়গা। যদি মনে করেন যে সরকারে এই ফুবের বান্ডা কোনোভাবে বেরিবান্ধের মতো দেওয়া হইতো, তাহলে যেমন আমরা বাহাদুরপুর গ্রাম বাঁচলো না। আমি নিয়ে জওয়াই না বন দিয়া বান দিয়েছি বাঁশ, পরে
একটা তিরপাল সুপাল দেওয়া যা আছে আমরা যেমনই পারছি এমনই রাখছি। এইটা বানে তো ওখানে বাড়ি ভাঙিয়ে নিয়ে থাকা, এখন আমরা এই বন টন দিয়েও তো আমরা রাখতে পারি না। আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু বেরিবান চাই। আমরা চাও বাচ্চা কেমনে টেকায় রাখতাম এটাই আমরা ব্যবস্থা চাই। হাওর পাড়ের গ্রামগুলোকে আফালের হাত থেকে রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করছি এবং আমরা বিভিন্ন জায়গায় সার্বক্ষণিক নজরদারি রাখছি এবং কোনো জায়গায় যদি মানে গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা গ্রহণ করছি। আফালের আঘাতে ভাঙনের মুখে পড়লে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ও জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হয়। চলতি বর্ষা মৌসুমে সুনামগঞ্জের হাওর অঞ্চলে আফালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে হাজার কোটি টাকার বড় ফসল হানি ঘটেছে এবং হাওর পাড়ের বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়েছে। তাই স্থানীয়দের দাবি আফালের হাত থেকে হাওরবাসীকে রক্ষায় দ্রুত দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হোক। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার একটি বিশেষ ব্র্যান্ড আপডেট। বন্ধুদের জন্য এলো নতুন খবর। আরও স্ট্রং নেটওয়ার্ক আর বেস্ট অফার্স নিয়ে এয়ারটেল এখন সার্কেল, অর্থাৎ বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকা, আড্ডা আর যোগাযোগ সব কিছুই এখন আরও সহজ, আরও জমজমাট। আর এই সার্কেলের সবচেয়ে পরিচিত পরিচয় বন্ধুদের সেই 016 নাম্বার। হ্যাঁ, খবরটি একদম নিশ্চিত, বন্ধুদের 016 এখন সার্কেল। বন্ধুদের এয়ারটেল এখন সার্কেল, একই 016 নাম্বার, সাথে বেস্ট অফার্স। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেলের আজ থেকে নাম পরিবর্তন করে সার্কেল নামে যাত্রা শুরু করেছে। রাজধানীর একটি হোটেলে সকালে আনুষ্ঠানিকভাবে এর উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, 16 বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। এয়ারটেলের 016 নম্বর প্যাকেজ, ব্যালান্স, এমএফএস ওয়ালেট, অ্যাকাউন্ট ও লেনদেন থাকবে আগের মতোই সচল ও নিরাপদ। তরুণ প্রজন্মের পরিবর্তিত ডিজিটাল চাহিদা বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা দেওয়ার লক্ষ্য সার্কেলের। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বন্দর উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সব সমুদ্র বন্দরকে 3 নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এরই মধ্যে মংলা বন্দরে আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পশুর নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও কিছুটা বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালীতেও সকাল থেকে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি চলছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে মাছ ধরার ট্রলার ও বাণিজ্যিক নৌযান পাঠানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গত রাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। এতে তলিয়ে যায় নগরীর চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর ও বাকুলিয়া সহ বেশ কিছু সড়ক। দোকানপাটে পানি প্রবেশ করায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা সকালে বাসা থেকে বের হয়ে দুর্ভোগে পড়েন। কোনো কোনো জায়গায় হাঁটু সমান পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। মৌসুমী নিম্নচাপের কারণে উপকূলীয় জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। কক্সবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। চলে যাচ্ছি তার কাছে। হারুন, সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?
আনোয়ার, আপনি জানেন যে গতকাল থেকে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। কারণ হলো কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূল দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উপকূলীয় এলাকায় একটি সৃষ্ট লঘুচাপের কারণে এই ভারী বর্ষণটা হচ্ছে এবং সেই লঘুচাপটি আস্তে আস্তে নিম্নচাপে রূপান্তর হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আর আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছেন যে কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসের সংখ্যা রয়েছে এবং যেহেতু এই লঘুচাপের কারণে কক্সবাজারের যে সমুদ্র এলাকা এবং বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে, উপকূলে বেড়িবাঁধ গুলো ভেঙে যাচ্ছে এবং কয়েক ফুট উচ্চতায় এখন ঢেউ গুলো আশ্রয় পড়ছে। এই লঘুচাপটি যদি আরো বেশি অব্যাহত থাকে, এ ধরনের বাতাস এবং ঝড়ো হওয়া অব্যাহত থাকলে তাহলে কক্সবাজার উপকূল এলাকা বেড়িবাঁধ গুলো ভেঙে যেতে পারে এবং লোকালয় যেগুলো আছে নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। আর পর্যটকদের যে কথাগুলো বলছেন, আসলে কক্সবাজারের পর্যটক গুলো একেবারে নিরাপদে আছে, কারণ কক্সবাজারের যে হোটেল মোটেল জোন অত্যন্ত আবহাওয়া উপযোগী হোটেল মোটেল জোন, এখানে সেরকম কোনো আশঙ্কা নাই পর্যটকদের ক্ষতি হওয়ার। যদিও যারা বিচে নামে তাদেরকে সতর্ক করতে উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যেন এই জ্বরের এই পূর্বাভাসের সময় যেন কেউ যেন সমুদ্র না নামে, গোসল না করে, এই ধরনের পর্যটকদের সতর্ক করা হচ্ছে এবং লাইফ গার্ড কর্মীরা সেখানে কাজ করছে, তারা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার জন্য তারা প্রস্তুত আছে বলে জানিয়েছে। তারপরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং হচ্ছে পর্যটকরা যেন সতর্ক থাকে। আনোয়ার, সংবিধান থেকে প্রশাসন, বিচার বিভাগ থেকে নির্বাচন ব্যবস্থা বদলের প্রত্যাশা ছিল জুলাই পরবর্তী বাংলাদেশে। তারেক রহমান সরকারের 6 মাসে রাষ্ট্রের সংস্কার কত দূরে গিয়েছে? জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামোগত পরিবর্তনের দাবি সামনে আসে। এটি হয়ে ওঠে রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ক্ষমতার পালাবদলের পর নতুন সরকারের কাছে স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল কিছুটা বেশি। সরকারেরও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি ছিল। বিএনপির 31 দফাতেও ছিল রাষ্ট্র সংস্কারের বিস্তারিত রূপরেখা। সরকারের 6 মাসের মূল্যায়নে সংস্কার, জবাবদিহি, প্রশাসনিক স্বচ্ছতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। দলটির দাবি, প্রথম 6 মাসে তাদের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত কর্মসূচির অধিকাংশ অর্জিত হয়েছে। তবে ভিন্নমত রাজনীতি বিশ্লেষকদের। সংবিধান সংশোধন কিংবা জুলাই সনদের মতো মৌলিক কাঠামোগত সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলছেন তারা। সংবিধানের 70 অনুচ্ছেদের একটা পরিবর্তন আনা যেত, প্রেসিডেন্টকে একটু ক্ষমতা দেওয়া, বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে, তারপরে ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদকে 2 মেয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখা, তারপরে ধরেন এই যে একই ব্যক্তি দলের নেতা, প্রধানমন্ত্রী আবার সংসদ নেতা, এই প্রভিশনটাও তো করা যেত। প্রথম 6 মাসে রাষ্ট্র সংস্কারে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের চেয়ে প্রশাসনিক ভিত্তি তৈরি ও প্রাতিষ্ঠানিক রদবদলের উপর বেশি জোর দিয়েছে, এমনটি বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বিচার বিভাগের স্বাধীনতা, সেক্ষেত্রে একাধিক অধ্যাদেশ ছিল, বা জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, তথ্য কমিশন, এই ধরনের বিষয়গুলো কিন্তু যেটা হয়েছে সরকার হয় স্থগিত রেখেছে অথবা বাতিল করা হয়েছে। এছাড়া মৌলিক বিষয় উপেক্ষা করে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এবং গুম প্রতিরোধ আইনের খসড়া মন্ত্রিপরিষদের নীতিগত অনুমোদিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাংলাদেশে ব্যাপক মানবাধিকার হরণের জন্য যারা দায়ী, যে সংস্থাগুলো, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বেশ কিছু ধারা এই দুটো আইনের মধ্যে আছে, যে একটি বাস্তবে সেই যারা অধিকার লঙ্ঘনকারী সংস্থা বা তাদের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার থেকে ঊর্ধ্বে রাখার জন্য সেগুলো করা হয়েছে। 31 দফার বাস্তবায়ন ও নির্বাচনী অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ছিল বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। 6 মাসে সরকারকে তাই 2টি বড় বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। একদিকে অর্থনীতি ও জনকল্যাণে কিছু দৃশ্যমান উদ্যোগ, অন্যদিকে রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলের ক্ষেত্রে এখনও থেকে গেছে বড় প্রশ্ন। আগামী দিনের চ্যালেঞ্জ এখন সংস্কার কি রাজনৈতিক সমঝোতার পথে এগোবে, নাকি দলীয় স্বার্থ এবং রাজনৈতিক বিরোধিতার মুখে আটকে যাবে? শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র, অর্থনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত পুনর্গঠনে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এ কথা বলেন।
16 বছরের ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে ধ্বংসস্তূপ করা হয়েছিল, এমন একটা রাষ্ট্র কাঠামো রেখে গিয়েছিল যেটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সরকারের এই 6 মাসে সবচাইতে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচনী ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, সেখানে অত্যন্ত স্বল্প সময়ের ভেতর সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই অনুমোদিত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার, সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন বাংলাদেশ তা জানে না। আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়া পাশে না থাকায় দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে খুব ভালো সম্পর্ক দাবি করে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, এসব সামরিক মহড়া অনেক ব্যয়বহুল। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী মহড়া চলবে। সোমবার থেকে বার্ষিক এই মহড়া শুরু হওয়ার কথা। এদিকে চলতি মাসেই জাতিসংঘ নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় একটি হোটেলে আগুন লেগে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বীরভূমের মন্দির শহর তারাপীঠের একটি 5তলা হোটেলের নিচতলায় ভোর 4:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। তখন হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। খেলার খবর, আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের। দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগের পাশাপাশি কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলাধুলা সব কিছুর ঊর্ধ্বে। খেলাধুলার সাথে কখনোই আমরা রাজনৈতিক কোনো সম্পর্ককে জড়াতে চাই না। আমরা চাই যে খেলাধুলার মাধ্যমে যাতে দু দেশের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা বজায় রেখে যাতে আমাদের ক্রিকেট, আমাদের সকল স্পোর্টসকে যাতে সমানভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সে বিষয় নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কাজ করছে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিষেধাজ্ঞা সত্ত্বেও পটুয়াখালীতে মহাসড়কের দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা, অনভিজ্ঞ চালককে বাড়ছে দুর্ঘটনা। কোনো গাড়ির সিঙ্গেল ডাইনে বা ইন্ডিকেটর লাইট, ব্রেক লাইট, ওদের এরম ধারণার কোনো কিছুই নাই, যার জন্য আমাদের দুর্ঘটনা, ওগো বাঁচাইতে যে আমাদের দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জে চলছে হাওরের পানির আফাল থেকে বসত ভিটা রক্ষার লড়াই, কচুরিপানা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা। তিরপাল সুপাল দেওয়া যা আছে আমরা যেমনই পারছি এমনই রাখছি। আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু বেরিবান চাই। আমরা চাও বাচ্চা কেমনে টেকায় রাখতাম, এটাই আমরা ব্যবস্থা চাই। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা জারি, বৃষ্টিতে চট্টগ্রামে ফের জলাবদ্ধতা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।